অবৈধ অভিবাসী ইস্যুতে এবার বিস্ফোরক হলেন জিতেন্দ্র চৌধুরী। তিনি আজ এই অভিবাসী ইস্যুতে রীতিমতো কটাক্ষ করলেন তীব্রামথাকে। রাজ্যের নিরীহ জনজাতিদের বিভ্রান্ত করার অভিযোগ এবার বিরোধী দলনেতার। অসম সহ দেশের বিভিন্ন প্রান্তে এসপিও দুঃখিত অসম সহ দেশের বিভিন্ন প্রান্তে এসওপি লঙ্ঘনের অভিযোগ এবার বাম নেতার। এমনটাই আজ দেখা গেল এক প্রকার বিস্ফোরক হতে। ঠিক কি বলেছেন বিরোধী দল নেতা, প্রথমেই শোনাচ্ছি কোট আনকোট। এদেরকে জবরদস্তি করে তুলে নিয়ে গিয়ে বর্ডারে পুশব্যাক করার চেষ্টা করছে, এটা নিয়ে প্রচন্ড হইচই হচ্ছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে। তো এটা তো মানে এক ধরনের জবরদস্তি করে ওই যে স্ট্যান্ডার্ড অপারেটিং যে প্রসিজিওর এসওপি, এটা অবলম্বন না করে এটা নতুন করে একটা বিভাজন কেওস তৈরি করা, এতে নানা ধরনের সামাজিক এবং এই কি বলে আইন শৃঙ্খলার ব্যাঘাত সৃষ্টি হতে পারে, এটা গোটা জনসংখ্যাকে প্রভাবিত হতে পারে। তো এই জায়গায় যে দল তীব্রামথা এই দাবিটা করছে, আমি বলবো তাদেরকে, ত্রিপুরার মধ্যে যদি ত্রিপুরার সরকার এই তাদের দলের নেতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কার্যকরী করা না থাকে, তুমি সে সরকার রয়েছে কেন? এক। দুই হলো যে দেশে 1971-এর ইন্দিরা মুজিব চুক্তি থাকা সত্ত্বেও এই বিজেপি সরকার যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করেছে, এটা তো আরো অনেক পরে। ওই কোথায় 71, এটা 2014 সাল না কোন সাল থেকে জানি সেখানে করেছে। তারপরে যারা এসছে তাদের কেউ, এবং তাও একমাত্র মুসলমান বাদে বাকি সবাইকে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন করা হয়েছে। তাহলে তুমি একদিকে বলছো 71 এটাকে মানতে হবে, আরেকদিকে নাগরিক সংশোধনী বিল তুমি আনছো, এটা এনে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উৎসাহিত করছো, প্রলুব্ধ করছো। আর এখানে তোমার দলের শরিক রাস্তায় নেমে বলছে নিজেরাই চিহ্নিত করবে, তাদের নেতা দাবি করছে যদি সরকার না করে আমাদেরকে দায়িত্ব দিক, আমরাই করে দেব। এটা তো অনভিপ্রেত, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। এটা এক ধরনের দ্বিচারিতা, যে সরকার এরকম বেআইনি আইন তৈরি করলো, তুমি তার সাথে ঘর করবে, তার সাথে সরকার করবে। এক সময়তে সে আইনের বিরুদ্ধে তোমার লড়াই ছিল, তীব্রামথার কথা বলছি। এখন সে আইন যে সরকার করেছে, তুমি সে সরকারের সাথে আতাত জোট, এটা জনগণকে ধোঁকা দেওয়া। এবং কেন এগুলি হচ্ছে? হ্যাঁ, আপনারা শুনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। অসম সহ দেশের বিভিন্ন প্রান্তে এসওপি লঙ্ঘনের বিষয়ে বিস্ফোরক আজ হলেন জিতেন্দ্র চৌধুরী। আর সেই বিষয়ে আমি বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে তীব্রামথা থেকে রঞ্জিত দেববর্মা। আপনাকে প্রথমেই নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, বিভিন্ন ইস্যুতে বিশেষ করে জনজাতিদের বিভ্রান্ত করা সহ আরো একাধিক বিষয়ে আজ সরব হয়েছেন, বিস্ফোরক হয়েছেন জিতেন্দ্র চৌধুরী, এবং বক্তব্য হচ্ছে যে অবৈধ অভিবাসী ইস্যুতে তীব্রামথা যেভাবে আন্দোলন করছে সেই আন্দোলন কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কারণ যে জায়গায় রাজ্য সরকার কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 2014 সাল থেকে সিএএ লাগু, সেই জায়গায় কিভাবে অবৈধ অভিবাসী ইস্যুতে আপনারা সরব হচ্ছেন, তবে সরকারে থেকে সরকারের বিপক্ষে যাওয়া বা আপনাদের যে এখন দাবি রয়েছে যে অবৈধ অভিবাসী ইস্যুটা নিয়ে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করা, সে জায়গায় যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সদুত্তর না পাওয়া যায়, তবে আপনারা
কেন বর্তমান অর্থাৎ শাসক দল বিজেপি থেকে কেন সরে আসছেন না, সেখানে থাকার কোনো দরকার নেই, সেভাবেই আজ বিস্ফোরক হয়েছেন জিতেন্দ্র চৌধুরী। কি বলবেন আপনি এই বিষয়টা নিয়ে? আমাদের পার্টি জিতেন্দ্র চৌধুরীর কথাই চলে না। দেখুন, অভিবাসন সম্পর্কে যেটা বেআইনি অনুপ্রবেশ সম্পর্কে সিপিএম 25 বছর ক্ষমতায় ছিল। তাদের আমলে 1993 সনে 23 আগস্ট এটিটিএফ চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে লেখা ছিল 1971 সনের 25 মার্চের পরে যারা আছেন তাদেরকে বেআইনিভাবে ঘোষণা করে এখান থেকে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা। তারা চুক্তি স্বাক্ষর করেছে বামফ্রন্ট সময়ে ললিত দেববর্মা নেতৃত্বে এটিটিএফ এর সঙ্গে তারা চুক্তি স্বাক্ষর করেছে। ওনারা কি ব্যবস্থা নিয়েছে তাদের শাসনের সময়? ওরা তো কোনোদিন এই সম্পর্কে তারা তো কথাও উঠেননি। চুক্তি করেছে ওনারা, এখন ওনারা বড় বড় কথা বলছেন। তারপরে 25 বছর তাদের কেটে গেল, এরপরে তারা কি বলছে অভিবাসন সম্পর্কে? তারা তো কোনোদিন কথাই বলেনি। আগে তাদের কি স্লোগান ছিল, কক বড়কে একটা সুন্দর একটা কথা আছে, গরি টংলাক গানাং টংলাক সমাজতন্ত্র ফাইকাই আতু কুরি বাই তালবাই তঙ্গা সে নখা মুসাঙ্গই তঙ্গ ওয়ানসাব ত্রিপুরা কথায় তঙ্গ সে দেশ মথাঙ্গই তঙ্গ। অর্থ হইল সমাজতন্ত্র যদি আছে তো সবাই সমান হবে। আকাশে তারা আর চাঁদ যদি একসঙ্গে মিলে থাকে খুব সুন্দর দেখা যায়, আর পাহাড়ি বাঙালি যদি মিলে থাকে তখন এটা খুব মানে দেশটা খুব সুন্দর হয়। এরকমই বাংলায় মানে যদি তর্জমা করলে। আমি জিতেন বাবুকে বলতে চাই তাদের স্ট্যান্ডটা কি। ওনারা যে অভিবাসন যারা এখানে আছেন বেআইনি ভাবে এখানে অনুপ্রবেশ করছে তাদের আসল ইয়েটা স্ট্যান্ডটা কি, তাদের ইয়েটা তারা কি বলতে চাইছেন এই সম্পর্কে? উনি রাজনৈতিক স্বার্থের জন্য এখন এই কথা বলছেন। ওনারা আজকে কি অবস্থা? ওনারা বলছিল যে পাড়ায় পাড়ায় কমরেড গড়ে তুলো ব্যারিকেড। কেন ওদের ওই ব্যারিকেডটা কোথায় আছে এখন? ওনারা এখন পাহাড়ে ঢুকতে পারেন না কেন? কারণ ওরা এখানকার ত্রিপ্রাসাদের সঙ্গে বিশ্বাসঘাতক করেছে। ত্রিপ্রাসাদের সঙ্গে ওদের ত্রিপ্রাসাদের যে দাবিগুলি তাদের ইতিহাস ওটা মুছে দিয়েছিল। আপনারা জানেন এই যে আগরতলায় এই যে আস্তাবল ওইটাকে বিবেকানন্দ করেছিল, ওই বরমুরা সহ আরো অনেকটা জায়গায় ওরা করেছিল। ওই যে আগরতলা এয়ারপোর্ট আজকে মহারাজা বীর বিক্রমে ওনারা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের নামে করতে চেয়েছিল। জিতেন্দ্র বাবু কি ভুলে গেছেন? উনি তো মিনিস্টার ছিলেন, উনি কথা বললেন না কেন তখন অভিবাসনের সম্পর্কে? ওনারও তো চুক্তি করেছিল, ওনাদেরও তো দাবি ছিল যে ইন্দিরা মোদির চুক্তি অনুসারে বিদেশিদেরকে চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য। তারপরেও তাদের সময় 1,35,000 অভিবাসীদের বিভিন্ন বেআইনি অনুপ্রবেশকারীরা ভোটার অবৈধ ভোটার মানে শনাক্ত হয়েছিল। তাদেরকে একজনকে ওনারা বের করে দিয়েছে, তাদেরকে শনাক্ত করে করেনি তো। আর এখন গলা মতো কথা বলছেন। এটা শুধু রাজনৈতিক স্বার্থের জন্য তাদের এখন গ্রাম অঞ্চলে এই সমস্ত আবুল টাবুল বিভ্রান্তিকর কথা বলে আশ্রয় পাইতে চাই কিনা সেই জন্য ওনারা চেষ্টা করছেন। আরো একটা বিষয় আজ জিতেন্দ্র চৌধুরী বললেন, সেটা হচ্ছে তিপ্রাল্যান্ড সহ আরো বেশ কিছু দাবি নিয়ে তিপ্রামথা সরব হয়। আর এই সমস্ত বিষয়ে সরব হলেও এখনো পর্যন্ত তার কোনো ধরনের সুরাহা হয়নি। সেক্ষেত্রে রাজ্যের নিরীহ জনজাতিদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তিপ্রামথা, এই অভিযোগ আজ বিরোধী দলনেতার। কি বলবেন? বিরোধী দলনেতাকে জিজ্ঞেস করুন, উনি তো পার্লামেন্টের সদস্য ছিলেন। ওনার সময় এবং এখানে ত্রিপুরার মানিক সরকারের সময় এডিসিকে আপগ্রেড করার জন্য কেন্দ্র সরকার থেকে চিঠি এসেছিল। তখন ওনারা কি উত্তর দিয়েছিল? লাগবে না। উনি এটা ভুলে গেছেন? ওনার সময় কি করছিল ওনারা? এডিসির হাতে ওনার ইচ্ছা করলে অনেক দপ্তর ওনার ট্রান্সফার করে দিতে পারতেন, ওনারা তো দেয়নি তো। করেছেন ওনারা? কিছু করেননি তো। কি করেছেন ও জিতেন বাবু বলুক, জিতেন বাবু বলুক না ওনারা কি করেছেন। এডিসির হাতে ক্ষমতা দেওয়ার জন্য তো তারা শিখ শিডিউল যখন তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ত্রিপুরায় শিখ শিডিউল দেওয়ানোর চেষ্টা করছিল, তখন তারা সপ্তম তপশিল এখানে পরে ওনারা আটকানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু করতে পারেনি। তখন কি হয়েছিল? কিউজেসের সঙ্গে কংগ্রেসের একটা অ্যালায়েন্স হওয়ার সাথে ওইটা আমরা শিখ শিডিউল ত্রিপুরাতে সংবিধান সংশোধন করে দেওয়া হয়েছিল। এটা কি জিতেন বাবু ভুলে গেছে? ওনার তো বিরোধিতা করেছিলেন, দীপেন বাবুর তারা তো বিরোধিতা করেছিলেন। তাহলে আপনাদের মতে ইনলিগ্যাল মাইগ্রেন্টস কারা? ইলিগেন্ট মাইগ্রেন্ট যাদের এখানে
তৎকালীন পূর্ব পাকিস্তান এখন বর্তমানে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এখানে আছেন এবং তারাই এখানে ডেট অফ কাটা যে আপনি 19 তারিখে যে নোটিফিকেশন 19 মে 2025 যে নোটিফিকেশন দেওয়া হয়েছে এখানে কাট অফ ইয়ার নাই এখানে। তাহলে এখন আমাকে ধরতে হবে 1948 থেকেই তো আমাকে ধরে নিতে হবে। এখানে উনি বলছেন সিএ এর সম্পর্কে, সিএ লাগু হয়েছে ত্রিপুরায়, একজনও তো কেউ তো অ্যাপ্লাই করেনি। আমি বিধানসভায় প্রশ্ন তুলেছি, সুদীপ রায় বর্মন মহোদয় উনিও তো প্রশ্ন তুলেছেন, আমরা যে প্রশ্ন করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উত্তর দিলেন যে এখন পর্যন্ত কেউ অ্যাপ্লাই করেনি। এখন যে যদি এনআরসি চালু করা হয় ত্রিপুরাতে তাহলে খুঁজে বাইর হবে ত্রিপুরায় যে জনসংখ্যা বৃদ্ধিটা কিভাবে হয়েছে। এটা তো জন্ম হয়ে বাড়েনি তো, বাংলাদেশ থেকে হাজার হাজার অবৈধ অনুপ্রবেশের ফলে ত্রিপুরায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, তো আপনি বলুন। আপনাদের এই যে আন্দোলন চলছে বা আগামী দিনেও যে চলবে, সে জায়গায় যদি রাজ্য সরকারের পক্ষ থেকে বা কেন্দ্রের পক্ষ থেকে যদি কোনো ধরনের সদুত্তর না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে? না, আমাদের আন্দোলনটা তো আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন না, আমাদের আন্দোলন হচ্ছে আমরা সরকারকে প্রেসার দিচ্ছি ওই যে দিল্লি যে 25 তারিখ মে এবং 2025 যে নোটিফিকেশন বাইর করা হয়েছে সে গাইডলাইন অনুসারে বিদেশিকে শনাক্ত করা হোক। আপনি দেখুন দিল্লিতে হচ্ছে, গুজরাটে হচ্ছে, যে সবটা রাজ্যতে কিন্তু বিজেপি শাসিত, আসামে হচ্ছে, হরিয়ানায় হচ্ছে, তাহলে ত্রিপুরায় কেন হচ্ছে না? সেজন্য আমরা আমাদের বিভাগের নেতৃত্বে আমরা খুব শীঘ্রই দিল্লিতে আমরা যাচ্ছি যে আপনি এইগুলি তাড়াতাড়ি যদি না করেন, আমাদের যে একটা ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে সেখানে ল্যান্ড রাইটস এর কথা বলা হয়েছে, সেখানে পলিটিক্যাল রাইটস এর কথা বলা হয়েছে, আর এখন নোটিফিকেশন আছে যে অভিবাসীদের জন্য। তাহলে এগুলি আমরা খুব শীঘ্রই দিল্লিতে যাব, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইতিমধ্যে আমাদের চিঠি প্রেরণ হয়ে গেছে, আমরা খুব শীঘ্রই আমরা দিল্লিতে যাব এবং দেখা করব এবং সেখানে আমাদের মতামত আমরা জানাবো। যদি রাজ্য সরকার যদি কিছু না করে সেটা দিল্লি দেখবে এবং দিল্লির সঙ্গে আমাদের কথাবার্তা হয়ে আমরা এই সরকারের সঙ্গে আমরা অ্যালায়েন্স করেছি, সুতরাং আমরা দিল্লির সঙ্গে শেষ কথা আমরা বলবো এবং সেখানে আলোচনা হবে। শেষ প্রশ্ন আপনাকে, আপনারা যেহেতু দিল্লি যাবেন সেই জায়গায় আপনাদের প্রস্তাব আপনারা তুলে ধরবেন, কিন্তু দিল্লি যদি এই বিষয়টায় কোনো ধরনের সহমত পোষণ না করেন তবে কি আপনারা দল থেকে সরে আসবেন বা এই চিন্তা ভাবনা কি রয়েছে? ইতিমধ্যে আমাদের দলের মধ্যে আলোচনা হয়ে গেছে এবং আজকে আমি একটা পেপারে নর্থ ইস্ট কালচারে আপনার নিউজটা দেখছেন, আমরা সবাই এগ্রি হয়ে আছি আমরা সরকার থেকে সমর্থন তোলার জন্য। আমাদের দাবি যদি ওনারা পূরণ না করে, যদি ইনিশিয়েটিভ না নেয়, তাহলে আমরা এই সরকার কেন থাকবো? অবশ্যই আমরা বাইরে হয়ে আসবো। সেই জন্য আমরা লাস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আমরা দেখা করব এবং ওনাকে জানাবো এবং ওনারা কতটুকু কি করবেন এটা তার ওনাদের বিষয়, কিন্তু আমাদের কথা আমাদের যেটা বলার প্রয়োজন সেটা আমরা বলে আসি। একদমই, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। একেবারে আপনারা শুনলেন এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের টিভিতে, আপনারা এক্সক্লুসিভ দেখলেন যে অবৈধ অভিবাসী ইস্যুতে দিল্লি যাচ্ছে তিপ্রামথা, আর তিপ্রামথা দিল্লিতে গিয়ে এবার এই বিষয়টা কেন্দ্রের সামনে উত্থাপন করবে। যদি কেন্দ্র এই বিষয়ে কোনো ধরনের সদুত্তর বা কোনো ধরনের সিদ্ধান্ত না নেয় তবে কিন্তু তারা সরকার থেকে সরে আসবে। বর্তমানে ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে, বিজেপি, তিপ্রামথা এবং আইপিএফটি, কিন্তু এবার এই অভিবাসী ইস্যুতে যদি তিপ্রামথার এই বক্তব্য না মানা হয়, তাদের এই ইস্যু, তাদের এই যে দাবি তা যদি না মানা হয় তবে সরকার থেকে সরে আসবেন তারা। সেই কথাই কিন্তু নিউজ ভ্যানগার্ডের টেলিফোনিক বার্তালাপে সরাসরি বললেন তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।